নমস্কার। এসএমবি ফাউন্ডেশনের আন্ডারে ঋতুচ্ছন্দ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা লাস্ট দুটো সেশন আরম্ভ করেছি এই লাইভ প্রোগ্রাম। মূলত ঋতুচ্ছন্দ গড়ে উঠেছে, ঋতু কথার অর্থ তো আসলে পরম সত্য, সেই পরম সত্যকে পাওয়ার জন্য যে বিভিন্ন মাধ্যম আছে আমরা সেইটার অন্বেষণ করবার চেষ্টা করছি। এটা আমাদের যে মূল অনুপ্রেরণা যিনি আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি, তিনি চাইতেন বিভিন্ন মাধ্যম, সেটা কলা, সঙ্গীত, অভিনয়, যা যা আছে আমাদের সমস্ত দিক থেকে সেই পরম সত্য তাকে আমাদের খুঁজে পাওয়ার চেষ্টা করা একটা। তো সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন ফিল্ড থেকে মানুষজনকে আনবার চেষ্টা করছি। আমাদের থার্ড সেশন, এই থার্ড সেশনে আমাদের একটা পরম সৌভাগ্য হয়েছে, আমরা আজকে পেয়েছি জয়দীপ মহারাজকে। প্রণাম মহারাজ। আহ, অধ্যাত্ম জগতের একজন মানুষ। আমরা তার ইন্ট্রোডাকশন দেবেন তারই ছোটবেলাকার বন্ধু প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায়, আইআইএম শিলং এর প্রফেসর। তিনি, আমার মনে হয় ওকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই, আজকের আমাদের বক্তা যিনি। নমস্কার। ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট ডিউটি, সেটাই আমার আজকে পড়েছে আর কি। যে আমার আপনাদের সবার বরণীয় শ্রদ্ধেয় জয়দীপ মহারাজ, আমার অতি প্রিয় এবং অনেক পুরনো বন্ধু জয়দীপের পরিচিতি করিয়ে দিতে, ইন্ট্রোডাকশন দিতে। জয়দীপকে আমি 1982 সাল থেকে চিনি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওর কল্যাণ মিত্র ছুটির দিন নাটকের অভিনয়ের দিন থেকে। সেই থেকে আমরা পেয়েছিলাম একজন মাল্টিফ্যাসেটেড থিয়েট্রিক্যাল পার্সোনালিটি, বহুমুখী প্রতিভা এই অভিনয়ের জগতে, নাটকের জগতে তার মধ্যে ছিল, তার প্রকাশও হয়েছে বহুলভাবে। আমাদের একটা গ্রুপ ছিল কর্ডেলিয়ার বলে, তাতে মধ্যমণি ছিল। তো জয়দীপ বহুদিন সেই গ্রুপের কর্ণধার হিসেবে কিন্তু নাটক করে গেছেন কলকাতার বিভিন্ন পেশাদারি এবং অন্যান্য মঞ্চে, বিখ্যাত মঞ্চে অনেক বাংলা ইংরেজি নাটক এবং ইংরেজি নাটকের অ্যাডাপ্টেশন, বাংলা নাটক একসময় সে করে গেছে, আমাদের পেশ করেছেন। তারপরে তার যখন থেকে আমি জয়দীপকে চিনি তখনই তার মধ্যে একটা গভীর অন্বেষণ ছিল সত্যের প্রতি, এবং সেই অন্বেষণই তাকে নিয়ে যায় স্বামী পরমানন্দজির কাছে, বনগ্রাম বর্ধমানের প্রবাদ পুরুষ স্বামী পরমানন্দ, যিনি 1999 সালে তার এই ভবলীলা সাঙ্গ করে চলে গেছেন। কিন্তু জয়দীপ সেই আলো, সেই আগুন জ্বালিয়ে রেখেছে এবং একটি অন্য ভিন্ন ধর্মী আনঅর্থোডক্স, আনকনভেনশনাল স্পিরিচুয়াল লিডার হিসেবে আমি তাকে মনে করি, এবং সেই জন্য আমার সাথে এত ভালো বন্ধুত্ব, এবং আমি সব জায়গাতে জয়দীপের কথা বলি। জয়দীপ আমাদের কাছে আজকে উপস্থিত, তার সমস্ত লেখা আমি পড়ি, এখনো পর্যন্ত রীতিমতো ব্যক্তিগতভাবে দৈনন্দিন যোগাযোগ আছে, সে মোবাইলে হোক কি হোয়াটসঅ্যাপে হোক কি ফেসবুকে হোক কি ইমেলে হোক। তো জয়দীপ আজিমগঞ্জে পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে ভাগীরথী নদীর তীরে তার আশ্রম প্রতিষ্ঠা করেছে। সুন্দর, ইংরেজিতে এটা কোয়েন্ট আশ্রম। সে সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশে, আমরা সেখানে অনেকবার গিয়েছি, আমি আর কাবেরী। তার সান্নিধ্য লাভ করেছি, তার বন্ধুত্ব, আশীর্বাদ সবই লাভ করেছি। আজকে জয়দীপ আমাদের কাছে উপস্থিত হয়েছে, আর আমি কথা বাড়াবো না। আজকে এবার মঞ্চ জয়দীপের। সে আমাদের এককালে মঞ্চের অভিনেতা, আজকে বিভিন্ন মঞ্চে ভিন্নভাবে আবির্ভূত হয়েছেন। জয়দীপ এর বক্তব্যের বিষয় হলো গিয়ে একটু বলে দিই। হ্যাঁ, হয়তোবা সঞ্জয়ের ছিন্ন হয়েছে যোগাযোগটা। আমি আজকে বলছি, টপিক হচ্ছে আজকে হোলিস্টিক এডুকেশন ইন দ্য লাইট অফ, হ্যালো,
সঞ্জয় কেটে যাচ্ছে। আচ্ছা, আমি একদম আমার মনে হয় সোজাসুজি আমরা হ্যাঁ জয়দীপের, হ্যাঁ তো সঞ্জয় এখানে হ্যাঁ বিষয়টা একটু বলে দাও। হ্যাঁ এখানে একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে। হ্যাঁ, বিষয়টা বিষয় একবার পূর্ণাঙ্গ শিক্ষা, পূর্ণাঙ্গ শিক্ষা, পূর্ণাঙ্গ শিক্ষা, আচ্ছা আমরা, holistic education in the light of all round development. হ্যাঁ জয়দীপ মহারাজের কাছে এবার যাই, ঠিক আছে। এবার হ্যাঁ জয়দীপ মহারাজের কাছে আমরা এবার উপস্থিত। এবার মঞ্চ জয়দীপের। নমস্কার সবাইকে। ঋতুছন্দ যারা উদ্যোক্তা, আয়োজক, কাবেরী মুখোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, তাদের সাথে আমার বহুদিনের পরিচয়, অন্তরঙ্গতা, ওরা নিজেরাই অনেক কিছু বললো। তাদেরকে আমার শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন জানাই। তারা এই নতুন একটা সাধু উদ্যোগ নিয়েছেন, লাইভ ইন্টারঅ্যাক্টিভ সেশনের সিরিজ শুরু করেছেন বিভিন্ন বিষয়ের উপরে। আর যে সমস্ত দর্শক স্ক্রিনের সামনে উপস্থিত হয়েছেন তাদেরকেও আবার নমস্কার জানাই। যারা একটু পরে উপস্থিত হবেন তাদেরকেও জানাই। যারা এখন লাইভ দেখতে পাচ্ছেন না, পরে হয়তো রেকর্ডিং দেখবেন, তাদেরকেও আমার নমস্কার, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। প্রথমে আমি একটু গৌরচন্দ্রিকা গেয়ে নিই। এই ধরনের লাইভ সেশন করার অভিজ্ঞতা আমার নেই, এটা প্রথম আমার অভিজ্ঞতা। তাই যদি একটু মাঝখানে কখনো কখনো নানা রকম টেকনোলজির ঘেরাটোপে যদি থতমত খেয়ে যায়, তাহলে দর্শক বৃন্দ আশা করি নিজ গুণে মার্জনা করবেন। এখন এই সবকিছু অনলাইন ক্লাস, অনলাইন পরীক্ষা, অনলাইন কাজ, ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন সমস্ত সামাজিক অনুষ্ঠান, অনলাইন যোগা, অনলাইন মেডিটেশন, অনলাইন দীক্ষা, অনলাইন কুণ্ডলিনী জাগরণ 7 দিনের, এরকম নানাবিধ হতে হতে শেষ পর্যন্ত অনলাইন বিবাহ, অনলাইন জন্ম, অনলাইন মৃত্যু, এটাই এখন নিউ নর্মাল। শব্দটা আমার বেশ ভয়াবহ লাগে শুনতে। একটা ডিস্ট্রাকশন হতে পারত, এক্সেপশন হতে পারত, কিছুদিনের একটা এমার্জেন্সি মেজার হতে পারত, তা নয় আমাদের শোনানো হচ্ছে এটাই নিউ নর্মাল, অর্থাৎ ওল্ড নর্মালটা আর ফিরে আসবে না। যখন দেখি যে 8-10 বছরের ছেলে মেয়েরা কানে হেডফোন দিয়ে 8 ঘন্টা সেই স্কুল আওয়ার্স অনুযায়ী একদম তারা অনলাইন ক্লাস করছে, তারপর আবার ঘন্টা চারেক প্রাইভেট টিউটারদের অনলাইন ক্লাস চলছে, চোখ টোক লাল হয়ে যাচ্ছে, তাদের মাথাটা একদম ভিজিভিজি হয়ে যাচ্ছে, রাত্রিবেলা ঘুমোতে পারছে না, একটা অবসাদ চলে আসছে এবং শরীরের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া হয়। আমি নিজে সেটা অনুভব করেছি। বেশিক্ষণ অনলাইনে থাকলেই, 4G রেডিয়েশনের মধ্যে বেশি থাকলে বা ওয়াইফাই বিকিরণের মধ্যে বেশি থাকলে, এখন আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে 5G আসছে, যাতে করে আরো বেশি সবকিছু অনলাইন করে দেওয়া যায়, একদম সম্পূর্ণ ঘরবন্দি করে দেওয়া যায় মানুষকে। আর আমাদের অনেকের মধ্যে তো একটা স্কুল বা ক্লাসরুম নস্টালজিয়া কাজ করে, যে সেই ক্লাসরুম, তার পরিবেশ, নতুন নতুন কত ছেলে মেয়ে বন্ধু হয়ে যাওয়া, যখন আমাদের দৃষ্টিতে উঁচু নিচু ভেদ নেই, কে হিন্দু, কে মুসলমান, কে গরিব, কে বড়লোক, কে সাদা, কে কালো। সেই সময় টিচাররা এক একজন এক একটা চরিত্র, এক একটা ভঙ্গি,
তাদের সাথে একটা প্রাণের সম্পর্ক। শিক্ষক বা শিক্ষয়িত্রী শুধু ইনফরমেশন শেয়ারিং একটা প্ল্যাটফর্ম নন, তাদের সাথে একটা মানবিক সম্পর্ক, দুষ্টুমি আমাদের, তাদের স্নেহ, তাদের শাসন, আরো নানা রকম যে অ্যাক্টিভিটি সবাই মিলে হতো আমাদের। আমি একটা কথা বলি, একজন এখানে একটু বোধহয় অ্যান্টনিওলো স্যান্টামারিয়া বলে একজন, উনি বলছেন একটু ইংলিশ ওয়ার্ড বলতে ওনার পক্ষে বোধহয় একটু অসুবিধা হচ্ছে, দু একটা যদি একটু ইংলিশ টার্মস ওটা আমাদের সেই বোধহয় ইটালিয়ান শিশুরা, তারা যেহেতু টপিকটা হ্যাঁ ইংরেজিতেও লেখা ছিল, হ্যাঁ তাই ধরে নিয়েছে যেটা বোধহয় ইংরেজিতে হবে। হ্যাঁ যাই হোক, এবার তাও তো মাঝে মাঝে ইংলিশ শব্দ বলছি, চেষ্টা করছি, হ্যাঁ, ঠিক আছে ওকে ওকে। দেখা যাক। তো সেই ক্লাসরুমকে কেন্দ্র করে আমাদের যে ডিবেটস, কুইজ, থিয়েটার, খেলাধুলো, গান বাজনা, একটা সামাজিক সম্পর্ক তৈরি হয়ে যাওয়া, একটা মিলন, নিজের নিজের মধ্যে কার কোনটায় জায়গায় প্রতিভা রয়েছে, কে কিসে শ্রেষ্ঠ, তার একটা আবিষ্কার, সেই সব কিছু আস্তে 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 যেন মনে হচ্ছে পাল্টে দেওয়া হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। সবকিছু এখন ঘরবন্দি, ঘরের মধ্যে একা একা, সে অনলাইন, সকাল থেকে রাত পর্যন্ত। একটা বেশ, আমার মতে একটা বেশ ভয়াবহ পরিস্থিতি আসছে। যাই হোক, সে অনলাইন যুগে আমাদেরও অনলাইন কালচারে অভ্যস্ত হতে হচ্ছে। আমার ক্ষেত্রে এটা একটা নতুন শিক্ষা আজকে, নিউ টাইপ অফ এডুকেশন। এই অনলাইন কতটা পূর্ণাঙ্গতা পাবে এই শিক্ষা আমি জানি না। যাই হোক, আজকের যে টপিকটা, হোলসাম এডুকেশন ইন দ্য লাইট অফ অলরাউন্ড ডেভেলপমেন্ট, সর্বাঙ্গীন উৎকর্ষতা। আমি এডুকেশন বা পূর্ণাঙ্গ শিক্ষা, হোলসাম এডুকেশন বা পূর্ণাঙ্গ শিক্ষা, এই এক্সপ্রেশনটাতে আসার আগে আমি উৎকর্ষতা, সর্বাঙ্গীন উৎকর্ষতা, এইটা নিয়ে আমি কিছুটা একটু নাড়াচাড়া করতে চাই। প্রথমে আমি জানি উৎকর্ষতা বললে বা অলরাউন্ড ডেভেলপমেন্ট বললে প্রত্যেকের মনের মধ্যে আলাদা 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 ছবি তৈরি হয়ে যাবে, এবং কারোরটার সাথে হয়তো কারোরটা মিলবে না। তাতে কোনো অসুবিধা নেই, আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন্স থাকতেই পারে, কোনো প্রবলেম নেই। তবু একটা সংজ্ঞায়িত করার জন্য একটা ব্রড জেনারেলাইজেশন করার আমি চেষ্টা করছি। আমরা বলে থাকি হেড, হার্ট, মাইন্ড অ্যান্ড বডি, এই চারটের ডেভেলপমেন্ট, সর্বাঙ্গীন প্রত্যেকটা অঙ্গ, সবকটা অঙ্গ, হেড, হার্ট, মাইন্ড অ্যান্ড বডি। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন, বেদান্তের মস্তিষ্ক, বৈষ্ণবের হৃদয়, যোগীর মন, শাক্তের শরীর। এবারে বেদান্তের মস্তিষ্ক যখন বলছি, তার অর্থ হচ্ছে যে যে বুদ্ধি বা যে বিচারের পিছনে বিবেক আছে, স্বার্থ নেই, ব্যক্তি স্বার্থ, পরিবার স্বার্থ, বংশ স্বার্থ, সম্প্রদায় স্বার্থ, ধর্ম স্বার্থ, কোনো রকম কোনো গোষ্ঠী স্বার্থ সেখানে নেই। এক বিবেক আছে, বিবেকের প্রেরণা আছে, সত্যকে জানার, ভেদ করার, এই জগতের যাপেক্ষিকতা তাকে ভেদ করার বিবেক। তার মধ্যেই রয়েছে সর্বাঙ্গীন কল্যাণ নিহিত রয়েছে, সর্বাঙ্গীন শুভ নিহিত রয়েছে তার মধ্যে। এই হচ্ছে বেদান্তের মস্তিষ্ক। সেকেন্ড, হার্ট, বৈষ্ণবের হৃদয়। সাধারণত
বৈষ্ণবী ব্যবহার বা বৈষ্ণবের হৃদয় বলতে আমাদের মনের মধ্যে একটা খুব বিনম্রতার একটা সুর জাগে, যে আমি হীন দিন, আমাকে দিয়ে কিছুই হবে না, আমি কীটস্য কীট, তৃণের চেয়েও ছোট। এইটাকে সাধারণত আমরা বৈষ্ণব ব্যবহার বলে থাকি। এটা কিন্তু এক ধরনের অহংকার, এর মধ্যে ভীষণ আমি আছে। বৈষ্ণবী ব্যবহার মানে হচ্ছে যে হৃদয়ে শ্রদ্ধা আছে। শ্রদ্ধা শুধু বয়স্কদের জন্য নয়, বা গুরুদের জন্য নয়, বা শিক্ষকদের জন্য নয়, সবকিছুর প্রতি শ্রদ্ধা, জীবনের প্রত্যেকটা বৈশিষ্ট্যের প্রতি শ্রদ্ধা, আকাশের প্রতি শ্রদ্ধা, সূর্যের প্রতি শ্রদ্ধা, মাটির প্রতি শ্রদ্ধা, গাছপালা, পশু পাখি, মানুষ, সর্বোপরি নিজের প্রতি শ্রদ্ধা। যে জীবন আমি পেয়েছি, যে শরীর পেয়েছি, যে প্রাণ পেয়েছি, যে সম্ভাবনা আছে, যে শক্তি আছে, তার প্রতি শ্রদ্ধা। বৈষ্ণবের হৃদয়, যোগীর মন, যে মন একাগ্র, যেখানেই সে মন নিবিষ্ট হোক না কেন, 100% সেখানে আছে। আবার যখন একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে চলে যাচ্ছেন, 100% সেই মনটাকে তুলে নিয়ে আবার 100% দ্বিতীয় বিষয়টিতে দিচ্ছে বা হচ্ছে। বর্তমানে যুক্ত যে মন, যোগীর মন, সেই শাক্তের শরীর। শাক্তের শরীর বলতে সুস্থ সবল শরীর, 6 প্যাকস নয়। সুস্থ সবল শরীর নিয়ে ভালো কাজ হয়, সাধনা হয়, যা কিছু আমাদের সংস্কৃতি, কলা চর্চা, সেগুলো হয়। সুস্থ শরীর মানে একটা সুস্থ মন, সুস্থ শরীর মানে একটা সুস্থ বিচার বুদ্ধি, একটা সুস্থ হৃদয়। এই হেড, হার্ট, মাইন্ড অ্যান্ড মাসল, এই চারের অলরাউন্ড ডেভেলপমেন্ট, এইটাকে মোটামুটি আমরা বলতে পারি এক সর্বাঙ্গীন উৎকর্ষ, অলরাউন্ড ডেভেলপমেন্ট। উৎকর্ষতা শব্দটা বললে আমার কাছে একটা উত্তরণের ছবি আসে, which is different from development as in অগ্রগতি, উন্নতি, উন্নয়ন, এগুলো ফরওয়ার্ড মুভমেন্টস। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নতিগুলো, যেগুলো নিয়ে আমরা বেশি মাপি। কিন্তু উৎকর্ষতা বলতে একটা উত্তরণ, ঊর্ধ্বমুখী, ফরওয়ার্ড নয়, আপওয়ার্ড। কার আপওয়ার্ড মুভমেন্ট? স্বভাবের, ইন্ডিভিজুয়াল নেচারের। তাই জন্য এই শরীর, মন, হৃদয়, মস্তিষ্ক, এই চারটে অঙ্গের কথা উঠে এলো। এটা একটা আপওয়ার্ড বা ভার্টিক্যাল ডেভেলপমেন্ট, ঊর্ধ্বমুখী যে স্বভাব, তার উপরেই ভিত করে, তার উপরেই সেন্টার করে পেরিফেরিটা তৈরি হতে আরম্ভ করে। অর্থাৎ তারপরে সেটার উপরে ভিত করে পরিবার, সমাজ, সম্পর্ক, অর্থনীতি, একজন নাগরিক হিসেবে আমার কর্তব্য, সবকিছু চলে আসে এই সেন্টারটার উপরে, যে সেন্টারটা সবসময় আপওয়ার্ড যাওয়ার চেষ্টা করছে। মোটামুটি আমি খুব ব্রিফলি চেষ্টা করলাম উৎকর্ষতা শব্দটাকে নিয়ে একটা ধারণা তৈরি করতে। এইবার আসি পূর্ণাঙ্গ শিক্ষা, হোলিস্টিক এডুকেশন। প্রথমেই বলি
যে স্কুল, কলেজ, ইনস্টিটিউটস, ইউনিভার্সিটি, যেগুলোকে আমরা শিক্ষা ব্যবস্থা বলছি, আমি সেটাকে শিক্ষা হিসেবে দেখি না, সেটা বিদ্যা চর্চা হিসেবে দেখতে হবে। তাই জন্য স্কুলগুলোকে বিদ্যালয় বলা হয়, শিক্ষালয় বলা হয় না। কিন্তু অর্থাৎ যেটাকে শাস্ত্রে বলা হচ্ছে অপরা জ্ঞান, বাইরে থেকে যে জ্ঞানটা আহরণ করছি আমি, নলেজ ফ্রম আউটসাইড, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ব্যাকরণ হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, যাই হোক না কেন, তার সাথে সাথে যে স্কিল ডেভেলপমেন্ট, এইগুলো হচ্ছে বিদ্যা চর্চা। এবং এই বিদ্যা চর্চা এখন মোটামুটি এসে দাঁড়িয়েছে মুখস্থ বিদ্যাতে। আর কোনো অন্যান্য দিকগুলো কিন্তু আর খুব একটা বেশি এক্সপ্লোর হচ্ছে না। ছোটবেলা থেকে শুধু গাদা গাদা জিনিস মুখস্থ করো, তোমার নিজের মধ্যে যে ভাবনা, তোমার নিজের স্বকীয় কোনো এক্সপ্রেশনকে উঠতে দিও না। তোমার নিজের কোনো ফ্রিডম থাকবে না বলার বা জানানোর যে তোমার কি মনে হচ্ছে একটা বিশেষ বিষয় নিয়ে। যার জন্য এই মুখস্থ বিদ্যায় পাশ করতে করতে যেটা হচ্ছে, আমি অন্তত আমার চারপাশে দেখি, জানি না বাকিদের কিরকম অভিজ্ঞতা, যে মানুষ যখন কোনো বিষয়ে কথা বলে, সেটা কোভিড-19 হোক কিংবা রাজনীতি হোক কিংবা ধর্ম হোক কিংবা যা নিয়ে হোক, সেটা কারুর না কারোর বলা কথা সে মুখস্থ বলছে। মিডিয়া, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী, খবরের কাগজ, কারুর না কারোর বলা কথা, পলিটিক্যাল লিডার, সেটাই সে শুধু মুখস্থ বলছে, কারণ সে ছোটবেলা থেকে সেটাতেই অভ্যস্ত। অন্যরা কিছু বলে দেবে, সে শুধু মুখস্থ বলবে। সুতরাং আমাদের বিদ্যা চর্চার জগৎটা কিন্তু সম্পূর্ণভাবে মুখস্থ বিদ্যার উপর দাঁড়িয়ে রয়েছে, যেটা কিন্তু একটা মানুষের বেড়ে ওঠার, নিজের সম্ভাবনার খুঁজে পাওয়ার একটা মানদণ্ড হতে পারে না। আমি যেমন লক্ষ্য করে দেখেছি, যারা এসএসসি পাশ করে টিচার্স হচ্ছে, শিক্ষক শিক্ষিকা হচ্ছে, তাদের মধ্যে অধিকাংশই টিচার হতে চায়নি। তারা অন্য অনেক কিছু চেষ্টা করে না পেয়ে এসএসসিটাও দিল। তারা খুব মেধাবী, পড়াশোনায় ভালো, কিন্তু তারা বাই নেচার টিচার নয়। তাই জন্য তাদের মধ্যে একটা বিরক্তি, অর্থাৎ যেটা তার স্বভাব নয় সেটা সে করছে, উপার্জনের দিকে তাকিয়ে করছে বা সমাজে গ্রহণযোগ্যতার দিকে তাকিয়ে করছে। তেমনই দলে 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 হয়তো জয়েন্ট এন্ট্রেন্স পাশ করে ডাক্তার হচ্ছে। আমি অনেককেই দেখছি ডাক্তারির কোনো মানসিকতা তার আগাগোড়াই ছিল না। জয়েন্ট এন্ট্রেন্স দিয়ে ডাক্তারি পাওয়াটা একটা খুব সৌভাগ্যের ব্যাপার, সবাইকে খুশি করার ব্যাপার, সবার কাছ থেকে সম্ভ্রম আদায় করার ব্যাপার, তাই সেটা সে করছে। সুতরাং বিদ্যা চর্চা এমন একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছে, যে যেখানকার নয় সে সেখানে পৌঁছচ্ছে। এবং অনেক স্কিল যেগুলো হয়তো বংশ পরম্পরায় আছে মানুষের মধ্যে, সেগুলো মুছে যাচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কারো মাটির কাজ করতে পারে, কুমোরের কাজ করতে পারে, মাছ ধরতে পারে, কামারের কাজ করতে পারে, ভালো সেলাই করতে পারে, দর্জি হতে পারে, নানা রকমের কাজ। তার মধ্যে এত সম্ভাবনা ছিল, তার বংশে বা তার পরিবারের মধ্যে সেটা ছিল, কিন্তু সেটা মুছে যাচ্ছে কারণ সে নিজে বা তার বংশ বা কেউ সেটাকে সম্মান করে না, সমাজও করে না। আজকে কোনো অনেক বিঘেওয়ালা জমি সম্পত্তি নিয়েও কেউ গর্ব করে তোমাকে বলবে না যে আমি কৃষিকাজ করি। সে বরং তার চেয়ে বেশি গর্ব করে বলবে আমি একটা ফার্মে চাকরি করি, 4,000 টাকার মাইনে দিই। সুতরাং বিদ্যা চর্চা বা বিদ্যার সংস্কৃতি
এক ধরনের দাসত্ব এবং একটা ডিপ্রেশনের দিকে আমাদের নিয়ে যাচ্ছে, একটা স্যাচুরেশনের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। সেটা একটা প্রবলেম, একটা সমস্যা। কিন্তু আসল কথাটা যেটা এই বিষয়ের মধ্যে রয়েছে, পূর্ণাঙ্গ শিক্ষা। প্রশ্ন হচ্ছে, পূর্ণাঙ্গ শিক্ষাকে কি প্রাতিষ্ঠানিক করা যায়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা নিয়ে আমাদের দেশের ঋষিরা বৈদিক যুগ থেকে অনেক চিন্তা ভাবনা করেছিলেন। কারণ শিক্ষা তো কোনো শেষ নেই। সেই শিক্ষা, এই শিক্ষার তো কোনো আদি বা অন্ত বলে কিছু নেই। যাবৎ বাঁচি তাবৎ শিখি। এই মুহূর্তেই আমরা একে অপরের সাথে কথা বলতে বলতে শিখছি, জানছি, বোঝার চেষ্টা করছি। একটা বাচ্চা হামাগুড়ি দিতে দিতে প্রথম টলমল করে হাঁটতে শুরু করল, একটা বিরাট শিক্ষা হলো তার। একটা ছোট ছেলেকে বা মেয়েকে জলের মধ্যে নিয়ে যাওয়া হলো, সে হাত পা ছুঁড়ে সাঁতার কাটার চেষ্টা করছে, প্রথম ভেসে উঠতে পারছে, বিরাট শিক্ষা। একটা বাচ্চা হামাগুড়ি দিতে দিতে দেখছে একটা শুঁয়োপোকা, আশ্চর্য হয়ে দেখছে, অবাক হয়ে যাচ্ছে তার চলন দেখে। কিংবা সে দেওয়ালের দিকে তাকিয়ে দেখছে একটা টিকটিকি কি করে ওঁত পেতে আছে একটা পোকাকে ধরবে বলে, শিকার করবে বলে, অবাক হয়ে দেখছি। শিক্ষা প্রত্যেক মুহূর্তে তার নিজের অভিজ্ঞতা থেকে, তার নিজের চোখ, কান, জিভ, ছোঁয়া সবকিছু থেকে সে শিখতে আরম্ভ করছে। কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না। পাখি দেখছে, গাছ দেখছে, ফুল দেখছে, গন্ধ শুকছে, মানুষকে দেখছে, বাচ্চাদের দেখছে, কুকুর দেখছে। প্রথম যখন বাড়ি থেকে হয়তো চুপ করে একটু বেরিয়ে গেল, একটা কুকুর সামনে চলে এলো, একটু ভয় পেল, কিছুক্ষণের মধ্যে সেই কুকুরটা তার বন্ধু হয়ে গেল। সে বুঝলো যে কুকুরটা ওর সাথে খেলতে এসেছে। এই যে শিক্ষা, বাচ্চাদের সাথে, অন্যান্য সমবয়সীদের সাথে খেলতে খেলতে কারোর সাথে ঝগড়া হয়ে গেল, একটু মারামারি হয়ে গেল, মন খারাপ হলো, পরের দিন গিয়ে তাকে একটু সরি বললো, আবার বন্ধু হয়ে গেল। শিক্ষা ক্রমাগত কিন্তু সে আপনা আপনি শিখছে। এছাড়াও তার মনের মধ্যে অজস্র প্রশ্ন, এটা কি, ওটা কেন, সেটা কি করে হলো, হাজার হাজার প্রশ্ন ক্রমাগত সে নেওয়ার চেষ্টা করছে চারপাশ থেকে যতটা সম্ভব। এটা অটোমেটিক। এই জিজ্ঞাসাটা নিয়ে, এই আগ্রহটা নিয়েই সে এসেছে, সে জানতেই এসেছে। বরং তাকে ধরে বেঁধে অঙ্ক করিয়ে সেই আগ্রহটাকে মানে কোথাও একটা খর্ব করে দেওয়া হয়, যদি বেশি ধরা বাঁধা করা হয়। এইটা আমার মনে হয় ঋষিরা, বৈদিক যুগের ঋষিরা কিছুটা বুঝেছিলেন বলে তারা এই চতুর আশ্রমের মধ্যে প্রথম আশ্রম রেখেছিলেন ব্রহ্মচর্য আশ্রম। এই ব্রহ্মচর্য আশ্রম শুরু হতো 12 বছর বয়সে। এবার তখন সেই ব্রহ্মচর্য আশ্রমে মেয়েদের জন্য ব্যবস্থা ছিল কি ছিল না, আমরা এখনো সে সম্বন্ধে খুব একটা স্পষ্ট ধারণা আমাদের নেই। হয়তো মেয়েরা সেই সময় গৃহেই পাঠ নিত, কিন্তু আমরা এখন ভাবতেই পারি যে মেয়েদের জন্যও থাকবে ব্রহ্মচর্য আশ্রম। কারণ সেটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠান নয়, সেটা একটা লাইফস্টাইল, সেটা একটা পরিবেশ, সেটা একটা পরিসর, যার মধ্যে সেই মাটিতে, সেই জমিতে আপনা আপনি সবকিছু বাড়বে তার নিজের ধর্মে, তার নিজের স্বভাবে, তার নিজের সংস্কৃতিতে। এই ব্রহ্মচর্য আশ্রমের দু একটা বৈশিষ্ট্য নিয়ে আমরা এখানে একটু আলোচনা করে নিতে পারি। এইগুলো হতো, এই ব্রহ্মচর্য আশ্রমটা হতো সাধারণত
লোকালয় থেকে একটু দূরে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে, নদীর ধারে, গাছপালায় ঘেরা একটা স্থান, মনোরম স্থান। সুতরাং একটা সুকুমার বনে ছেলে হোক বা মেয়ে হোক, ছোট ছোট, তার একটা মুক্ত আকাশ, গাছপালা, পশু পাখি, নদী, সবকিছু একটা স্পর্শ পাচ্ছে। অটোমেটিক্যালি আপনা আপনি স্বতঃস্ফূর্ত ভাবে তার মনের মধ্যে একটা বিস্তার হচ্ছে। আর এটা হচ্ছে 12 বছর বয়স থেকে একটা একটা মাহেন্দ্রক্ষণ, যখন থেকে তার একটা সন্ধিক্ষণ শুরু হবে, তার মধ্যে একটা পরিবর্তন হতে আরম্ভ করবে। একটা ছেলে একটু একটু করে আবিষ্কার করতে শুরু করবে যে সে পুরুষ, একটা মেয়ে একটু একটু করে আবিষ্কার করতে শুরু করবে যে সে নারী। তার রুচি, তার আগ্রহ সব পাল্টাতে আরম্ভ করবে। সেই সময়তে যেমন সে 12 বছর, তার আগে 0 থেকে 12 বছর যায়, যেমন সে মা বাবা মামা মাসি আত্মীয় স্বজন কাকা জ্যাঠা পাড়া প্রতিবেশী বন্ধুদের সাথে থেকেছে, নার্চার্ড হয়েছে, পালন হয়েছে, ঠিক তেমনি একটা সময় পর এটার থেকে একটা দূরত্বর প্রয়োজন আছে। ঋষিরা এটা বুঝেছিলেন। কারণ মা বাবা মানেই, আত্মীয় স্বজন মানেই তাদের একটা আমার বোধ থাকে, আর সেটা থাকলেই মানে আমার সন্তান, আমি এই চাই। আর সেটা থাকলেই একদিকে অতি আদিক্ষেতা, আবার আরেকদিকে অতি শাসন, এই সম্ভাবনাটা থাকে। এবং সবসময় সে স্পেশাল। আমার মেয়ে ভুল সুরে গান করলেও সে পৃথিবীর সেরা গায়িকা, আমার ছেলে বিড়বিড় বিড়বিড় করে কি একটা আবৃত্তি করলেও সে মানে দেশের সেরা আবৃত্তিকা। এই ইমপ্রেশনটা তাকে দিয়ে যাও ক্রমাগত করে করে, তার মধ্যে একটা ফলস সেন্স অফ ইম্পর্টেন্স তৈরি হয়ে যায়। আর সেখানে তাকে এমন একটা পরিবেশে যেতে হচ্ছে যেখানে সবকিছু ফ্ল্যাটেন আউট হয়ে যাচ্ছে। সে আর কোথাও স্পেশাল, সে অনেকের মধ্যে একজন। কমিউনিটি লিভিং, স্কুলে যাওয়া কিংবা টুলে যাওয়া, সকালবেলা যাওয়া বিকেলবেলা ফিরে আসা, এইটা, এবং একটা ব্রহ্মচর্য আশ্রমে যাওয়া এবং সেখানে 12 বছর কাটানো, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ব্রহ্মচর্য আশ্রমের দ্বিতীয় যে দিকটা, সেটা হচ্ছে এগুলো কিন্তু প্রফেশনাল জায়গা ছিল। আমি যা কিছু আলোচনা করছি আজকে আমাদের দেশ ভারতবর্ষের প্রেক্ষিতে আলোচনা করছি, এগুলো কিন্তু ডোনেশন বেসড ছিল। অর্থাৎ এই ব্রহ্মচর্য আশ্রমে মাইনে করা টিচার থাকতেন না, যারা তাদের মাইনে নিয়ে হয়তো সন্তুষ্ট নন, তাই ভালো করে ক্লাস টাস দিচ্ছেন না, ছাত্রছাত্রীদের বাধ্য করছেন প্রাইভেট টিউশনে আসতে তার কাছে, সেরকম ধরনের কোনো বৃত্তি ছিল না। এরা বেশিরভাগই ছিলেন আচার্য, ত্যাগী, নির্লোভ মানুষ, যারা পুরো কমিটেড, তাদের সম্পূর্ণ নিষ্ঠা এই কাজ, এটা তাদের সাধনা, এটা তাদের জীবন বোধ। এবং সেই ডোনেশনটা কিভাবে তৈরি হতো, ডোনেশনের ফান্ডিংটা কিভাবে হতো, ছাত্ররাই কালেকশন করতে বেরোতো, ব্রহ্মচারীরাই বেরোতো। সেটাও একটা অভিজ্ঞতা, একটা বিরাট শিক্ষা তাদের কাছে। শুধু একটা কর্তৃপক্ষ, কোনো একটা অথরিটেরিয়ান একটা বিল্ডিং, সেখানে অনেক লোকে অনেক সিদ্ধান্ত নিচ্ছে, আমি শুধু সেই সিদ্ধান্তগুলো পালন করে যাচ্ছি তা নয়। একটা প্রতিষ্ঠান আমরা সবাই মিলে চালাচ্ছি, শিক্ষকেরা, আচার্যরা, ছাত্ররা সবাই মিলেই আমরা এই প্রতিষ্ঠানটাকে ধরে রেখেছি। তাই ঘরে 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 গিয়েছে কালেকশন করা, এবং সেখানে তাদেরকে মোটেও ভিখিরি বলে মনে করা হতো না, বলাই বাহুল্য। কারণ সবাই জানে যেটা ব্রহ্মচর্য আশ্রম থেকে এসেছে, গুরুকুল থেকে এসেছে,
আমাদের ছেলেমেয়েরাই সেখানে হয় আছে, না হলে ছিল, না হলে থাকবে একদিন। সুতরাং সবারই একটা দায়িত্ববোধ ছিল যে আমরা সবাই মিলে যতটুকু পারবো দান ধ্যান করবো, যাতে করে আশ্রমটা ভালো থাকে, যাতে করে ছেলেমেয়েরা সুন্দর এবং সুস্থভাবে মানুষ হয়ে ওঠে। এই পরিপ্রেক্ষিতে আরেকটা কথা বলে রাখি, শিক্ষা বা বিদ্যা এটা কোনোদিন বিক্রি করার কথা ভারতবর্ষ ভাবিনি। সবসময় দান, শিক্ষা দান, বিদ্যা দান এবং স্বাস্থ্য। ডাক্তারিটাও ছিল প্রফেশনাল নয়। আমরাই ছোটবেলায় দেখেছি, আমি জ্বর হয়েছে, ডাক্তার এসেছে ভিজিটে বাড়িতে, তিনি নাড়ি টিপলেন, স্টেথোস্কোপ দিয়ে আমাকে দেখলেন, টিপলেন, ফিপলেন, প্রেসক্রিপশন লিখলেন, বাড়িতে সবাইকে অভয় দিলেন যে 2 দিন পরে ঠিক হয়ে যাবে, চিন্তা নেই, ওষুধগুলো কিনে এনে খাওয়াও। তারপর তিনি চলে যাচ্ছেন টপটপ করে। আমার দাদু হাতে ব্রিফকেসটা নিয়ে, তার ব্রিফকেসটা নিয়ে গাড়িতে তুলে দেবেন, আর সেই টাকাটা তিনি হাতে করে নেবেন না, তার পকেটে জোর করে ঢুকিয়ে দিতে হবে। এটা আমি ছোটবেলায় দেখেছি, কয়েক বছর আগেকার কথা বলছি। অর্থাৎ এখন যেমন বলে দেবেন আমার এত ফিস, ওটা মানে দিতেই হবে আর কি, এরকম ব্যাপারটা সেটা ছিল না। কারণ এটা আমাদের সংস্কৃতিতে ছিল না যে বৈদ্য বা ডাক্তার এই পেশাটা মহৎ পেশা বলা হতো। মানুষ নিজে থেকে যা দেবে দেবে, এই ভাবটা ছিল। তো যাই হোক, প্রফেশনাল জায়গা নয় এই ব্রহ্মচর্য আশ্রম। এবং 3 নম্বর হচ্ছে, আমরা যেমন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছে বাড়িতে, তাদের জবুথবু করে রাখি, তারা নিজেদের জলটা পর্যন্ত গড়িয়ে খায় না, চাটা পর্যন্ত ফুটাতে পারে না, ভাত ফুটেছে কিনা দেখে বুঝতে পারে না। কারণ সে উচ্চ মাধ্যমিক দেবে, সে মাধ্যমিক দেবে, সে দোকান থেকে একটা ওষুধ কিনে আনতে পারে না। বাড়িতে কারোর একটু অসুস্থ হলে সে তার কাছে গিয়ে, মায়ের কাছে গিয়ে, বাবার কাছে গিয়ে একটু বসতে পারে না কপালে হাত দিয়ে, একটু জবুথবু করে, একটু রীতিমতন প্রতিবন্ধী করে তাকে আমরা বড় করছি। কারণ সে পড়াশোনা করবে, পরীক্ষা দেবে, মুখ উজ্জ্বল করবে। একটা কথা মহারাজজি, এখানে বেশ কিছু প্রশ্ন এসছে। তারা বলছে যে এই যে ইনফর্মাল এডুকেশনের কথা আপনি বলছেন, যেটা মাদার নেচার বা সেই নেচারের কাছে শেখা যায়, সেই জিনিসটা আজকের সমাজ ব্যবস্থা তো টোটালি একদম মানুষকে স্বার্থপর করে দিচ্ছে, এবং সেটা মানুষকে কিভাবে সেখান থেকে শেখানো যাবে আমাদের এই শিশুদের। সমিত মুখার্জি প্রশ্ন করেছেন, আমাদের শিশুদের যদি প্রকৃতির এই সাধারণ পরিবেশে বড় করি, তাহলে এই সমাজ ব্যবস্থায় বেঁচে থাকতে পারবে তারা কি করে? আর যদি পারে, তাহলে সেটা কিভাবে পারবে? প্রথম কথা হচ্ছে যে, আমি একটু কথাটা শেষ করে নেবো, একটু এগিয়ে নেবো, যেটা বলছিলাম ছোট করে বলি ব্যাপারটা, যে এর সাথে সাথে এরকম একটা আশ্রমিক পরিবেশে পালা করে করে রান্না করা হচ্ছে। ছাত্রছাত্রীরাই আশ্রম পরিষ্কার করছে, রান্না করছে, খেলাধুলো করছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে থেকে বিভিন্ন রকমের হাতের কাজ তারা শেখার সুযোগ পাচ্ছে। তার মধ্যে থেকেই কার কেমন স্বভাব, কার কিসের ন্যাক, কার কি প্রকৃতি, সেটা তারা নিজেরা আইডেন্টিফাই করতে পারছে। যারা শিক্ষক বা আচার্য রয়েছেন তারাও তাকে সাহায্য করতে পারছেন। আমরা যেমন এখন মানে ছেলে মেয়ের প্রকৃতি দেখি না, সায়েন্স তাকে নিতেই হবে বা ম্যানেজমেন্ট তাকে পড়তেই হবে, তার কি প্রকৃতি সেই দেখার শিক্ষাটা আমরা পাই না। শিক্ষার অনেকগুলো অঙ্গের মধ্যে একটা অঙ্গ হচ্ছে যে প্রত্যেকে যেন নিজের নিজের সম্ভাবনাকে আবিষ্কার করতে পারে। আর একটা ব্রহ্মচর্য আশ্রমের যে 12 বছরের এই জীবন, তার মধ্যে এই সুযোগটা ছিল বা থাকে। আরেকটা হচ্ছে শেয়ার করা। সিনিয়র হয়ে গেছে যারা, তারা জুনিয়রদের শেয়ার করছে, তাদেরকে গাইড করছে। খাবার শেয়ার করা, ঘর শেয়ার করা, স্পেস শেয়ার করা, ক্রমাগত একে অপরের সাথে মিলিয়ে মিশে তার
মনের একটা স্থিতি, একটা ব্যাপ্তি হচ্ছে। 24 বছর বয়সে যখন সে ঘরে ফিরে যাবে তখন কিন্তু সে একটা অলরাউন্ডার। তার মানসিক মানবিক দিকটা ছাড়াও কর্মজগতে, কর্মের ক্ষেত্রে সে কিন্তু কোনো কাজে পিছুপা নয়, কোনো কিছুকে ভয় পায় না। সে চাষবাস করতে শিখেছে, সে গোপালন করতে শিখেছে। আমি তখনকার যুগের কথা বলছি, এখনকার যুগে সেগুলো ট্রান্সলেটেড হবে। গোপালন করতে শিখেছে, সে রান্না করতে শিখেছে, আরো অনেক ধরনের কাজ সে শিখেছে, নানা রকমের খেলাধুলো শিখেছে সে। এবারে জীবনযাপনের সাথে অভ্যস্ত হয়েছে করে এখন যখন সে ফিরবে, এবার কোনো একটা বৃত্তিতে সে অংশগ্রহণ করবে, সে জানে কিসের জন্য সে উপযুক্ত। সে কি রাজনীতির দিকে যাবে, সে কি সাহিত্য সংস্কৃতির দিকে যাবে, সে কি বিজ্ঞানের দিকে যাবে, সে কি কৃষিকাজের দিকে যাবে, সে কি ব্যবসার দিকে যাবে, সে জানে কোনটা তার জন্য ভালো এবং সে বিবাহ করবে। সে একজন ভালো পুরুষ, ভালো একজন স্বামী, ভালো একজন স্ত্রী হতে পারবে, সন্তান আসবে, সে একজন ভালো পিতা, ভালো মা হতে পারবে। এই সম্ভাবনাটা তৈরি করার জন্য, আমি জাস্ট ছোট করে দিলাম এই উত্তরগুলো দেবো বলে, এই সম্ভাবনাগুলোকে তৈরি করার জন্য গৃহস্থ আশ্রমের যে সম্ভাবনা, বাদবাকি যে সমাজের যে বিকাশ, গ্রোথ, তার যে সম্ভাবনা, ব্রহ্মচর্য আশ্রমটা ছিল বেস। একটা শিক্ষার পরিবেশ, ঠিক প্রতিষ্ঠান নয়, একটা বেড়ে ওঠার, একটা হয়ে ওঠার, একটা ঊর্ধ্বমুখী হওয়ার একটা পরিবেশ, একটা পরিসর। এইবার যে প্রশ্নগুলো উঠেছে, এখনকার সমাজ, স্বার্থপর সমাজ ইত্যাদি ইত্যাদি, স্বার্থপর তো আমরাই হয়ে আছি। সমাজ বললে আমরা আলাদা করে কাকে বলছি? আগে তো নিজের দিকে তাকাবো। আমি যদি একজন মা হই বা আমি যদি একজন বাবা হই, আমি কি চাইছি আমার নিজের কাছ থেকে, আমি কি চাইছি আমার সন্তানের কাছ থেকে? সমাজকে দোষ দেওয়া, সরকারকে দোষ দেওয়া, ওসব করে কি হবে? আমি নিজেই তো সমাজ। আমার অন্তত আমার ভাবনায় কিছু পরিবর্তন আমি আনতে পারি কিনা। আমি একদম ছোট একটা বাচ্চা, তাকে একদম হাতে গ্লাভস, পায়ে মোজা, মাথায় ঢাকা দিয়ে তাকে আমি একদম ধুলো বালি থেকে বাঁচিয়ে 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 করে 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 রাখছি। এটাকে পাল্টাতে পারি তো আমি? একটু ধুলো মাখুক না, একটু একটু মাটিতে, একটু একটু পথে ঘাটে চলে বেড়াক না, একটু মাঝে মাঝে পড়ে যাক না, একটু রেগে যাক না, একটু কেটে যাক না, একটু অভিজ্ঞতা হোক না তার, তাই না? স্বার্থপর তো আমরা হয়ে আছি। আমি নিজের যদি একটু স্বার্থটা আমার কমাতে পারি, আর স্বার্থটাই যদি বলো, তাহলে স্বার্থটাকে একটু বড় করো না। কিসে আমার সন্তানের প্রকৃত আনন্দ? আজকে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর 1 নম্বর ডিপ্রেসড দেশ। সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে এখন ভারতবর্ষ, পরিসংখ্যান বলছে। আমরাই তো ডিপ্রেসড হয়ে আছি, আর সেই ডিপ্রেশনটা, সেই চাপটা ক্রমাগত আমরা সন্তানের উপর দিচ্ছি, আর দায়ী করছি সমাজকে। সমাজ কি আমার থেকে আলাদা, বা আমি কি সমাজের থেকে আলাদা? একসাথে পুরো সমাজ পাল্টানোর কথা তো আমরা এখানে আলোচনা করছি না, ওটা তো অনেক হলো। কমিউনিজম আর ক্যাপিটালিজম আর হিউম্যানিজম আর এইজম তাইজম, অনেক তো আমরা সমাজ পাল্টালাম, তাই না? কিচ্ছু তো, এগুলো সব কথার কথা রয়ে গেল। শুধু মানুষের তৈরি করা কিছু বাদ, কিছু রূপকথা রয়ে গেল। বেসিক্যালি তো ইন্ডিভিজুয়ালি পরিবর্তন করতে হবে, এক থেকে শুরু করতে হবে। আর সে পরিবর্তন হচ্ছে, জানবে তুমি। আজকে তুমি ওই স্কুল, কলেজ, প্রতিষ্ঠান দেখে ভেবো না যে কিছুই হচ্ছে না। সারা পৃথিবীতে এডুকেশন নিয়ে মানুষ অনেক চিন্তা ভাবনা করছে, বুঝতে পারছে যে আমরা কতটা সরে এসেছি জীবনের আসল শিক্ষা থেকে। সুতরাং সমাজ নিয়ে অত চিন্তা করার দরকার নেই। যে ব্যবস্থাটার মধ্যে আপাতত আছি, সেই ব্যবস্থাটার মধ্যেও তো আমি আমার সন্তান, আমি আমার পরিবার, আমার সন্তান, আমাদের ইন্টারাকশনস গুলোকে আরো উন্নত করতে পারি। তার সাথে গল্প বলতে পারি তো, গল্প করতে পারি তো, তাকে একটু গাছে চড়তে দিতে পারি তো,
তাকে একটু আপন মনে থাকতে দিতে পারি তো, সারাক্ষণ হুকুম না করে, পড়তে বস, অত মোবাইল দেখিস না, অত এই করিস না, তাই করিস না, অত কি বন্ধুর সাথে কথা, সারাক্ষণ হুকুম হুকুম না করে আমরা তো তার বয়স, তার সময়, তার ভাবনা, তার কল্পনা একটু সঙ্গী হতে পারি আপাতত, যতক্ষণ না পর্যন্ত সব ব্যবস্থাগুলো আস্তে 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 পাল্টে যেতে আরম্ভ করেছে। পাল্টাবে তো যখন আমরা পাল্টাতে আরম্ভ করবো তখন, তাই না? আর যেন কি প্রশ্ন বলছিলে? একটা জিনিস বলছি, তুমি যে জায়গাতে রয়েছো সেই একদম নেচারের কোলে, একদম প্রকৃতির কোলে, সেখানে তুমি ইয়াং জেনারেশনকে এইভাবে শিক্ষা দিতে পারছো বা সম্ভব সেটা? তারা তো নেচারকে বুঝতে পারছে বা তার সঙ্গে যুক্ত হওয়ার কিছুটা সুযোগ পাচ্ছে। আজকে কলকাতা বা শহরের যে ছেলেমেয়েরা, তারা তো সেটা দেখেইনি। তারা এই যে একটা চার দেওয়ালের মধ্যে, একটা ফ্ল্যাটের মধ্যে, সেখানে তো নয় কম্পিউটারের মধ্যে, না হলে এর মধ্যে রয়েছে, সেখানে বাইরের প্রকৃতি বলতে তারা তো কিছু বুঝছে না। তো সেইখানে এই শিক্ষাটা ওরা কিভাবে পাবে, যেটা হয়তো রবি ঠাকুরও চেয়েছিলেন প্রকৃতির কোলে শান্তিনিকেতনে, সেটা অনেকে এখানে লিখেছেন, কিন্তু সেই চেষ্টাটা এখানে কিভাবে করা যাবে? রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন কারণ তিনি অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে এই ইউরোপিয়ানদের রেখে যাওয়া এডুকেশন সিস্টেমটা একদম সম্পূর্ণ ভারতবর্ষের যে স্বকীয়তাটাকে বা জেনারেশনকে একদম শেষ করে দেবে। তিনি তখন নিজেই খুব ভালো করে বুঝতে পেরেছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কোনো প্রথাগত শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাননি। তাই জন্য তিনি বিশ্বভারতী মডেলটা তৈরি করেছিলেন, এবং তিনি নিশ্চয় আশা করেছিলেন, এবং তার সাথে অনেকেই নিশ্চয় আশা করেছিলেন, যে স্বাধীন যখন হবে ভারতবর্ষ, তখন ভারতবর্ষ অন্তত রবীন্দ্রনাথের কাছ থেকে মডেলটা নিয়ে কিছুটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। কিছুটা সরকার বলো বা বেসরকারি প্রতিষ্ঠান বলো, কিছুটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই ইউরোপিয়ান মডেলটাই চালিয়ে গেছি। দুর্ভাগ্যবশত আমরা মনে করেছি যে গ্রাম থেকে শহরে গেলেই আমার ভাগ্য খুলে যাবে, তাই জন্য শহরে আমরা ভিড় জমিয়েছি। সারা পৃথিবীতেই তাই হয়েছে, কিন্তু আমাদের দেশে তার বেশি হয়েছে। এই কনক্রিটের জঙ্গল আমরা তৈরি করেছি আমাদের লোভ দিয়ে, আমাদের উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। আমরা প্রকৃত শান্তি, প্রকৃত তৃপ্তি না খুঁজে আমরা এক ধরনের ভোগ এবং বেশি টাকা, বেশি রোজগার, বেশি সুযোগ সুবিধে এইসবের চিন্তা করেছি। স্ট্যান্ডার্ড অফ লিভিং নিয়ে বেশি মাথা ঘামিয়েছি, স্ট্যান্ডার্ড অফ লাইফ নিয়ে মাথা না ঘামিয়ে। তাই জন্য আজকে এই প্রশ্নগুলো উঠছে যে কলকাতার এই গেটআপের মধ্যে 8 তলার ফ্ল্যাটের উপরির মধ্যে কি করে কি হবে, তারই মধ্যে উপায় বার করতে হবে। এখন প্রত্যেকটা তোমার বিল্ডিং ফ্ল্যাটের এই কমপ্লেক্সের তোমার নিচেই দেখবে, আমি অন্তত দেখেছি বড় 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 তোমার কম্পাউন্ড করে দেওয়া আছে, যাতে করে বাচ্চারা খেলতে পারে, দৌড়তে পারে, লাফাতে পারে, দোলনায় দুলতে পারে। বেশিরভাগ তোমার যেগুলো বিল্ডিং কমপ্লেক্স, তার সাথে কিছু কিছু স্পেস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে করে বয়স্ক মানুষেরা একটু হাঁটাচলা করতে পারেন, ছোটরা একটু খেলাধুলো করতে পারে, তার সুযোগ নিতে হবে। আর শুধুমাত্র আমি প্রকৃতি বলতে এখানে শুধু গাছপালা বা নদী, পুকুর, মাঠ সেটাই বলছি না, সেটা একটা দিক বটেই, কিন্তু সেটাই শুধু বলছি। তার সাথে আরো অনেক মানবিক দিক আছে, আমাদের সাথে তাদের ইন্টারাকশনের প্রশ্ন আছে। কিভাবে আমি তার সাথে মিশছি, কি ভাষায় আমি তার সাথে কথা বলছি, তার সাথে আমি কি গল্প করছি, তাকে আমি কি বলছি, তার কাছে আমি কি মেসেজ দিচ্ছি, জীবনের কোনো মূল্যবোধ আমি তার সাথে শেয়ার করতে পারছি, নাকি শুধু পাস করো আর নম্বর তোলো এই কথাটা, এগুলো তাকে আমি বলছি। সেখানেও তো আমি চেঞ্জ করতে পারি নিজেকে। আমি কি তাকে একটু রামায়ণ মহাভারতের গল্প বলছি, আমি কি তার সাথে একটু পুরাণের গল্প আলোচনা করছি, বেতাল শুদ্ধি বলছি, হ্যারি পটারের গল্প বলছি, কিছু কি করছি যাতে তার মধ্যে কোথাও একটা আনন্দ থাকে। শেখা, বিদ্যা, দক্ষতা, নতুন কিছু যখন করছি, তার মধ্যে যদি আনন্দ না থাকে, তার মধ্যে যদি রস না থাকে, তাহলে একটা যে দানব
জেনারেশন তৈরি হচ্ছে, সেই চাহিদা নিয়ে কিন্তু ওরা আসেনি, এই চাহিদাটা কিন্তু আমাদের। আমি নম্বর তুলবো বলতে বলতে কিন্তু জন্মাইনি। আজকে দেখো না মিডিয়া কিছু নম্বর নিয়ে কিরকম খেলা করছে, দেখো তুমি কাগজ ভর্তি শুধু তোমার প্রথম 10-এর মধ্যে কারা কারা হলো এবং তাদের নম্বর 499, 599, এই নম্বর নিয়ে খেলা করছে আমাদের মধ্যে। এই 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 তাগিদ গুলোকে তৈরি করে দেওয়ার জন্য। অথচ আমাদের ছোটবেলায় মনে আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হেডলাইন তো হতোই না, তোমার এই ভেতরে পাতায় কোথাও একটা ছোট করে বেরোতো আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তাতে এত সংখ্যা এত নম্বরও বোধহয় আমরা পেতাম না। না, এত নম্বর তো পেতাম না, এবং এগুলো এত খবর হতো না। এগুলো এখন দেশের ন্যাশনাল নিউজ এগুলো হয়ে গেছে। হয়ে গিয়ে কি বার্তা যাচ্ছে মা বাবাদের, আমাদের মনের মধ্যে। আর আমরা এইগুলোতেই আমাদের স্বকীয় দৃষ্টিভঙ্গিতে আমরা ত্যাগ করেছি না। আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি তো মুখস্থ করে করে, আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি বিশ্বাস করে যে খবরের কাগজ যা বলবে, মিডিয়া যা বলবে সেগুলোই বেদ বাক্য, তারাই আমার মূল্যবোধ নির্ধারণ করে দেবে। সুতরাং সেইগুলো কি আমরা আওড়াচ্ছি, ওগড়াচ্ছি ক্রমাগত। সেগুলো থেকে নিজের মধ্যে একটা অদ্ভুত বাসনা এবং কামনা তৈরি হচ্ছে। সেখানে আমরা সন্তানের মুখের হাসিটি কোথায়, তার আনন্দটা কোথায়, তার ভালো লাগাটা কোথায়, তার খেলাটা কোথায়, তার গল্পটা কোথায়, সেদিকে দৃষ্টি দিচ্ছি না। এটাকে তো ভালোবাসা বলে না। তাহলে কি অভিভাবক বা শিক্ষকদেরই এখন মানে গড়ে তোলার সময় এসেছে? আমাদের প্রথমে তো সবাইকে আমাদের একটু একটু করে পাল্টাতে হবে। দেখো, আমি আবার ফিরে যাচ্ছি ব্রহ্মচর্য আশ্রমের কথায়। দেখো, আমাদের গুরু মহারাজ বলেছিলেন যে ব্রহ্মচর্য আশ্রমের 12-13 বছরের ছেলেরা যখন প্রথম যেত, তখন যে পাঠ দিয়ে শুরু হতো সেটা হচ্ছে ঋষি বাদশায়নের কাম শাস্ত্র। দেখো কত উন্নত চিন্তা ছিল। কয়েক বছর আগে আমরা দেখলাম সেক্স এডুকেশন শেখানোর একটা পর্যায়ে শুরু হলো। সেক্স এডুকেশন স্কুলে স্কুলে 9, 10, 11, 12 কে সেক্স এডুকেশন শেখাতে হবে। বহু টিচাররা আমাকে এসে বলেছে যে মহারাজ, ওই বই খুলে টিচার স্টুডেন্টের সাথে পড়া যাচ্ছে, এত জঘন্য ভাষায় এত নগ্ন করে সবকিছু বলা আছে, ওটা পড়া যাচ্ছে। ব্যাপারটা শুধু অর্গ্যানিক, শুধু অর্গ্যানিক, শুধু ছেলেদের এই মেয়েদের এই এবং এই দমন, এই মিলন, তার দ্বারা এইভাবে সন্তান আসে, তাতে ভুল করলে এই রোগ হতে পারে, শুধু এই সাবধানতা নিতে হবে, এই সেফটি, এই সিকিউরিটি নিতে হবে। এবং কারা পড়াচ্ছে বেচারা, যাদেরও কোনো সেক্স নিয়ে কিন্তু কোনো ধারণা নেই, তাদের একটা সেক্স লাইফ আছে কিন্তু সেক্স নিয়ে কোনো ধারণা নেই। যৌনতার যে শক্তি, যৌনতার যে সম্ভাবনা, যৌনতার যে সৃষ্টিশীলতা, তাই নিয়ে কোনো ধারণাই নেই। অথচ যখন ব্রহ্মচর্য আশ্রমে বৈদিক যুগে যখন ছেলেদের পাঠ শুরু হতো, বাদশায়নের কাম শাস্ত্র দিয়ে শুরু হতো সেই পাঠ। অর্থাৎ কামের যে শক্তি, কামের যে সম্ভাবনা, এটা গৃহীদের ক্ষেত্রেও প্রযোজ্য, সন্ন্যাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য, ব্রহ্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। কামের যে মানসিক রূপান্তর, যে হার্দিক রূপান্তর, যে বৌদ্ধিক রূপান্তর, যে আধ্যাত্মিক রূপান্তর, তার স্থূল যে সৃষ্টি সন্তান, তার মানবিক যে সৃষ্টি, তার আধ্যাত্মিক যে সৃষ্টি, এটা বিভিন্ন ভাবে বিভিন্ন মুদ্রায় সেইগুলো দিয়ে শুরু হতো একটা ছাত্রের পাঠ। সুতরাং আজকে যদি আমি ভাবি যে আমাকে সেক্স এডুকেশন দিতে হবে স্কুল কলেজে, দেবীটাকে কে শেখাবে? বই হয়তো 4 জনে লিখলো, 4 জন পণ্ডিত, 4 জন ঋষি তো নয়, 4 জন পণ্ডিত। আর সেই ক্লাসগুলো নেবে কে? তাদের নিজেদের সেক্স লাইফ কেমন, তারা কতটা শান্তিতে আছে, কতটা তৃপ্ত, কতটা ভেতরে ভেতরে সেই শক্তির সন্ধান তারা জানে। আমি এটা একটা উদাহরণ দিচ্ছি। সুতরাং শুধু টিচার বলে না, প্রথমে তো পুরো শিক্ষার যে পরিকাঠামো,
সেখান থেকেই দেখতে হবে যে যারা সত্যি সত্যি যাদের মধ্যে শিক্ষকতার স্বভাব রয়েছে তারা শিক্ষক হচ্ছে কিনা, সেটা দেখতে হবে। একটা কথা আমি খুব বলি এবং আমার মনেও পড়ে যে আমাদের ক্লাসে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 যখন অঙ্ক টঙ্ক আর মাথায় ঢুকছে না, 11, 12 যখন উঠলাম একদম মাথার অনেক উপর দিয়ে চলে যাচ্ছে অঙ্ক, তখন যারা ক্লাসের মাঝামাঝি, যারা খুব একটা দারুণ স্টুডেন্ট নয় কিন্তু কোনো রকমে খেটে খুঁটে পাচ্ছে, তারা কিন্তু আমাদের ভালো বোঝাতে পারে, আমাদের সমস্যাটা ভালো ধরতে পারে এবং আমাদের প্রবলেমটা সলভ করতে পারে। কিন্তু যারা ফার্স্ট সেকেন্ড, যারা খুব মেধাবী, তারা হুড়ু হুড়ুর করে শুধু অঙ্কটা করে যেতে পারতো, তারা কোনোভাবে আমাকে হেল্প করতে পারতো না। আমরা যারা আরো অনেক নিচের দিকে ছিলাম অঙ্কের ক্ষেত্রে অন্তত। তাই জন্যে টিচার হওয়ার, ডাক্তার হওয়ার, বিজ্ঞানী হওয়ার, কি তোমার ম্যানেজমেন্টে যাওয়ার, কি রাজনীতিতে যাওয়ার, এগুলোর কোনোটাই নম্বর ভিত্তিক হওয়া উচিত নয়, প্রকৃতি ভিত্তিক হওয়া উচিত, স্বভাব ভিত্তিক হওয়া উচিত। আর শিক্ষার পরিসরটা এমন হওয়া উচিত যাতে করে এই স্বভাবকে শনাক্ত করা যায়, আইডেন্টিফাই করা যায়। আরেকটা কথা এখানে প্রসঙ্গে বলে রাখি, এমন এক, হয়তো সবাই বলবে আমি একটা ইউটোপিয়ার কথা বলছি, তা নয়, আমি একটা বৈদিক সমাজে একটা মডেলের কথা বলছি, যে মডেলটা হুবহু আমাদের কপি পেস্ট করতে হবে তা না, কিন্তু সেখান থেকে আমাদের কিছু আমরা শিখতে পারি কিনা সেটা দেখতে হবে। আরেকটা কথা বলি, এমন একটা সমাজ আমাদের চিন্তা করতে হবে যে সমাজে আমরা সকল বৃত্তিকে সম্মান করতে পারি সমানভাবে। শুধু ডাক্তার বা টিচার বা ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার স্পেশালিস্ট বা ম্যানেজমেন্ট শুধু সেইগুলোকেই সম্ভ্রম করবে, আর কৃষক, শ্রমিক, তাঁতি, মজুর, জেলে, এদের ব্যাপারে নাকশিট করবো, আরেক ধরনের কাস্ট আমরা তৈরি করে দেব, এইটা যতদিন চলবে ততদিন কিন্তু আমাদের এই ব্যবস্থাগুলো পাল্টাবে, এইটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, যদি স্পেশালাইজেশনটা মেন দরকার হয়, আমাদের যে প্রসঙ্গ তুমি বললে, স্পেশালাইজেশনের দরকার হলে তবে একটা বৃত্তিকে সম্মান করা সম্ভব বা শেখানো সম্ভব। সেই স্পেশালাইজেশনের যুগ আস্তে আস্তে, এখন ধরো একজন ডাক্তার, সে যদি ENT স্পেশালিস্ট হয়, আস্তে আস্তে তারা কিন্তু হার্ট বিষয়ে কিছু জানে না, তিনি জানেন না। আবার আরো হয়তো কিছুদিন পরে আসবে, ENTর মধ্যে কেউ হয়তো ইটা জানে, মানে ইয়ারটা জানে, নোজ অ্যান্ড থ্রোটটাও জানেন না। এই পরিস্থিতি হয়তো একটা জায়গায় এসে আমাদের যাবে স্পেশালাইজেশনের যুগ আস্তে আস্তে। তাহলে সেইখান থেকে আমরা সেই পূর্ণাঙ্গ শিক্ষাটা পাবো কি করে? তাই জন্যই তো এই যে তোমার মানে এই যে ধরো 12 বছর বয়স থেকে যে শিক্ষার পরিসরটা কথা বলছি, সেখানে কিন্তু তোমার যেমন ধরে এক্ষুনি বললাম বাদশায়ন শেখানো হতো, তার সাথে একটা লাইফস্টাইল, ধরো ভোরবেলা ঘুম থেকে ওঠা, সূর্য প্রণাম, সূর্য নমস্কার, যোগাসন, জপ ধ্যান, এই সবগুলো ছিল। তার সাথে খুব সিম্পল অনাড়ম্বর জীবনযাপন, এবং যা কিছু তাদের শেখানো হতো, যা কিছু তাদের পাঠ দেওয়া হতো, একটা জীবন সম্বন্ধে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হতো। ভারতবর্ষের বৈশিষ্ট্য হচ্ছে আমরা অখণ্ডতায় এই জীবনকে ভেবেছি, ভেবে তারপরে আমরা খণ্ডের দিকে তাকিয়েছি। এইটাকে মনে রাখতে হবে এবং এইটাই শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। অখণ্ডতায় এই এই বিশ্ব সংসার সবকিছু, বাকি সবকিছুর সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে আছে। অখণ্ডতা একটা একটা পার্টিকেল লক্ষ লক্ষ হাজার মানে কিলোমিটার দূরে আরেকটা পার্টিকেলের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে আছে। এই বিশাল মাকড়সার জালের মধ্যে কোথাও একটা ছিদ্র হয়ে গেলে তুমি আমি কেউ থাকবো না। এতটা জীবনটা যুক্ত, প্রত্যেক নিয়ত আমি বাতাস থেকে অক্সিজেন টানছি, আমি খেয়াল করছি না,
প্রত্যেক নিয়ত এই আকাশ, এই মাটি, এই সূর্য, এই সবকিছু আমাকে প্রাণ দিয়ে যাচ্ছে। আমার নিজের মধ্যে প্রতিনিয়ত কত শক্তি কাজ করে যাচ্ছে। যখন অখণ্ডভাবে আমি জীবনটাকে বোধ করতে পারবো, তখন এই প্রত্যেকটা খণ্ড আর খণ্ড বলে মনে হবে না, সে অখণ্ডেরই এক প্রকাশ বলে জানা যাবে। আর সেইভাবেই স্পেশালাইজেশনটা হওয়া উচিত। তাই জন্যই আজকে এই সমস্যাটা হয়েছে, যে এটা হচ্ছে পাশ্চাত্যের ধরন, অবজেক্টিভ রিয়ালিটি, যে আমরা টুকরো টুকরো করে জীবনটাকে দেখব। একটা শরীরকেও দেখো মেডিকেলি টুকরো টুকরো করে দেখা হয়, আলাদা করে চোখটাকে, আলাদা করে নাকটাকে, আলাদা করে লিভারটাকে, আলাদা করে কিডনিটাকে, সিমটমস দেখে সেই কিডনিটার সমস্যা হয়েছে সেইখানে ওষুধটা যাবে, এইভাবে দেখা হয়। পুরো শরীরটার মধ্যেই হয়তো একটা ডিসব্যালেন্স আছে। এইভাবে ভারতের আয়ুর্বেদ কিন্তু দেখে কফ, পিত্ত, বায়ু এই তিনটে ধাতে ভাগ করে, ধাত অনুযায়ী চিকিৎসা। অর্থাৎ পুরো শরীরটাকে আগে একটা অখণ্ডতায় দেখছে, তারপর দেখছে তোমার কেন মাথার যন্ত্রণা হয়েছে। সেটা পেট থেকে হলো, না সর্দি থেকে হলো, না অনিদ্রার জন্য হলো, তখন সেটা দেখা হচ্ছে। তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, আমরা যেটা উপনিষদে আমরা দেখেছি, যেটা ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যা প্রতিষ্ঠান, তো এই ব্রহ্মবিদ্যা বা পরাবিদ্যাটা না আয়ত্ত করলে তাহলে কি অপরাবিদ্যার এই অখণ্ড খণ্ড জিনিসগুলো আমাদের মধ্যে বোধ আসবে? সেইটা একটু তোমার কাছে জানার। অবশ্যই, আমি সেই কথাই তো বলছি। অখণ্ড তত্ত্বের কথা যেটা বললাম, সেটা তো এই ব্রহ্মবিদ্যার কথাই। এবার ব্রহ্মবিদ্যার বোধ কি সবার মধ্যে হবে? সেটা অত সহজে হয়তো হয় না। কিন্তু ঠাকুর রামকৃষ্ণ বলেছেন না, বেদান্ত জ্ঞান আঁচলে বেঁধে তবে জগতে না। কনসেপশনটা দরকার হবে। এবং এই ব্রহ্মচর্য আশ্রমের যে বৈশিষ্ট্য বা চরিত্রটা কি, যে কিছু ত্যাগী, জ্ঞানী, যাদের একটা জীবন বোধ আছে, তারা সেই জীবন বোধটা শেয়ার করছে, শুধু মুখের বাণীতে নয়, তাদের কথায়, বার্তায়, আচরণে, তাদের প্রেমে, তারা এই এক অখণ্ড জীবন বোধ, সেখানে পশু পাখি, পোকা মাকড়, গাছপালা প্রত্যেকের প্রতি যে একটা ভালোবাসা, সে অখণ্ড জীবন বোধ, আমরা সবাই সবাই সাথে আছি। দেখো না আমাদের দেব দেবতাগুলোকে, দেখো না প্রত্যেক দেব দেবতার সাথে জীবজন্তু আছে। লক্ষ্মীর সাথে পেঁচা, কি সরস্বতীর সাথে হাঁস, কি কার্তিকের সাথে ময়ূর, কি গণেশের সাথে ইঁদুর, সবার সাথে সবাই আছে। অর্থাৎ মানুষের সাথে, আমাদের সমাজের সাথে এদের কত অন্তরঙ্গ নিবিড় সম্পর্ক, এবং এই সম্পর্কটার প্রয়োজন আছে একে অপরকে নিয়ে থাকার। আজ তুমি এমন অনেক গ্রামের বাড়িতে তুমি দেখতে পাবে যে মায়েরা দুপুরবেলা সবাইকে খেতে দিয়ে নিজে খেতে বসার আগে বাড়ির চারপাশে একটু একটু করে ভাত তরকারি রেখে দিয়ে যাচ্ছে, একটু একটু করে পাখিগুলোর জন্য। আশেপাশে যে পাখিগুলো এসে সেখানে মুখ দিয়ে দিয়ে খাবে বলে। এই যে সবাইকে নিয়ে আমরা আছি, আমরা এই প্রকৃতির মধ্যে, আমি মানুষ এবং প্রকৃতি, এই যে আমরা সবসময় না আলাদা করে বলছি যে আমি এবং সমাজ, আমি এবং প্রকৃতি, এই আমিটা, ইন্ডিভিজুয়ালিটিটা অনেক বেশি লয় করে দিতে হবে, এবং সেটাই একমাত্র সম্ভব এই ব্রহ্মচর্চার মধ্যে দিয়ে। ব্রহ্ম মানে এখানে ব্রহ্মচর্চা বলতে এই অখণ্ডতার একটা ধারণা, একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সাল কনসেপশন। এবার সেইটার উপরে বেস করে এইবার বিজ্ঞান চর্চা, সেইটার উপরে বেস করে এইবার সাহিত্য চর্চা, এইবার সংস্কৃতি চর্চা। দেখো তুমি নাচ গানের মধ্যে আছো, তুমি জানো আমাদের ক্লাসিক্যাল মিউজিক বলো, আমাদের ক্লাসিক্যাল ডান্স বলো, সবকিছুর সাথে দেখো গুরু প্রণাম, শিবকে প্রণাম, এই সমস্ত রীতিগুলো রয়েছে। অর্থাৎ কোত্থেকে এসেছে এগুলো, কাদের কাছ থেকে এসেছে এগুলো, কোন দর্শন থেকে এসেছে, কোন লাইফস্টাইল থেকে এসেছে এগুলো। এগুলো এখনো আবার আমাদের মধ্যে নতুন করেও আসতে পারে। অনেকে আক্ষেপ করে যে নতুন নতুন রাগ রাগিনী সৃষ্টি হচ্ছে না কেন, নতুন নতুন ক্লাসিক্যাল ডান্স ফর্মস তৈরি হচ্ছে না কেন।
কারণ সেই ত্যাগ বা সেই মনন, সেই গবেষণা, সেই অখণ্ড দৃষ্টিটা আস্তে আস্তে আমাদের শিক্ষা থেকে হারিয়ে যাচ্ছে। এই জন্য তাই এই অখণ্ডতার মধ্যে থেকে তুমি এবারে ডাক্তারি বলো, সে অখণ্ডতার মধ্যে থেকে তোমার শিল্প বলো, সংস্কৃতি বলো, ব্যাকরণ বলো, সবকিছু সে অখণ্ড তত্ত্বর বোধ বা ধারণা নিয়ে এইবার তুমি তাকাচ্ছ। নিজেকে আকাশ বলে জানার পর তারপর তুমি তাকাচ্ছ এই গ্রহটা, এই নক্ষত্রটা, এই সূর্যটা, এই ধূমকেতুটা। খণ্ড থেকে অখণ্ডের দিকে যাওয়া যাবে না, কারণ সেটা অবজেক্টিভ রিয়ালিটি। খণ্ড আরো খণ্ড হবে। এই পাশ্চাত্য যে মানে শিক্ষার ধরনটা, সেখানে তুমি দেখবে আরো খণ্ড হবে, আরো সুপার স্পেশালাইজেশন হবে। যত সাবজেক্টগুলো আরো ডিপে যাবে, তত সেই ডেপথের জন্য আরেকজন স্পেশালিস্ট সেখানে চলে আসবেন, তিনি বাদ বাকি ব্যাপারগুলো একদম মূর্খ। এমন তিনি বিজ্ঞানী, এমন তিনি গবেষণায় রত যে তিনি একটা ডিম সেদ্ধ করতে পারেন না, যে তিনি নিজের ঘরটা ঝাঁট দিতে পারেন না, তিনি নিজের জামা কাপড় ঠিক রাখতে পারেন না, তিনি বাসে উঠে কোথায় নামবেন ভুলে যান। বুঝতে পারছো? এইটা হচ্ছে তোমার ওই খণ্ড খণ্ড চর্চার ফসল। আরেকটা কথা আমার মনে আছে, একবার এই প্রসঙ্গেই বলি, মহারিষি মহেশ যোগী বলেছিলেন যে আমরা যখন স্পেশালাইজেশন করি না, একটা বিষয়ের উপরে আমরা গভীরে 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 ঢুকছি, তখন আমাদের ব্রেনের একটা অংশকে আমি ক্রমাগত খুঁচিয়ে 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 গর্ত করে গর্ত করে করে সেইটাকে এক্সপ্লোর করছি। আর বেদান্তের যে ধ্যান, বেদান্তের যে মনন, অখণ্ডতা যেটা নিয়ে কথা হচ্ছিল, তার যে বিচার, সেটা একদম মাঝখান থেকে ব্রেনটাকে পেনিট্রেট করতে শুরু করে, যেটাকে আমরা আজ্ঞাচক্র বলি বা তৃতীয় নয়ন বলি, একদম মাঝখান থেকে। আর তাতে কি হয়, পুরো একসাথে এরকম আস্তে আস্তে লাইট আপ হতে আরম্ভ করে পুরোটা। ওইখানে একটা আলো টুনি বাল্বের মতন জ্বলে উঠলো আর বাদ বাকিটা অন্ধকার হয়ে থাকলো, সেটা নয়। একদম মাঝখানে জ্বলে উঠলো একটা হ্যালোজেন, পুরোটা আলোকিত হয়ে উঠলো। একেই বলা হয় সহস্রদল কমল। সেই পদ্মটা একদম উল্টোনো ছিল, সেটা ঊর্ধ্বমুখী হয়ে একদম 16,000 খুলে গেল। এইটা রূপক হিসেবে এটাকে বলা হয়, যে মাঝখান থেকে তুমি পেনিট্রেট করছো ব্রেনটাকে, ব্রেনের পুরো পোটেনশিয়ালটা খুলে যাচ্ছে। তখন আর এই সুপার স্পেশালাইজেশনের প্রয়োজন হয় না। তুমি অখণ্ডতে থেকেও তুমি সবেতেই সুপার স্পেশালাইজড। তুমি যেখানেই মন দেবে সেখানেই তুমি সুপার স্পেশালাইজড।